হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসে এটা অঙ্কের ক্লাস। আর এই ক্লাসে আমি অঙ্কের কোষে দিকে 1.3 এর এই 2 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। আর যে ভিডিওটি দেখছো, অবশ্যই তার নাম এবং স্কুলের নাম কমেন্টে জানাবে। তো এখানে আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি বা এই সমস্ত কোণগুলো আঁকতে হবে। তাহলে প্রথমে আমি 90 ডিগ্রি কোণ, তারপর 45 ডিগ্রি কোণ এঁকে দেখাবো। এখানে আঁকবো 90 ডিগ্রি, এখানে আঁকবো 45 ডিগ্রি, আর এখানে আঁকবো 22.5 ডিগ্রি। 22 পূর্ণ 1-2 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আঁকার জন্য কম্পাসের যে কোনো একটা মাপ নিলাম, নিয়ে আচ্ছা নাম দিলাম বি এক্স, বা বি এক্স নাম দিয়ে বিসি নাম দিলাম। তো যে কোনো মাপ নিয়ে কম্পাসের বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে। যেখানে ছেদ করলো এই সরলরেখাকে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এই বৃত্তচাপের উপর তাহলে এটা হয়ে গেল 60। এখানে আবার একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এখান থেকে পর্যন্ত 60, এখান থেকে পর্যন্ত 60 আর 60 120। তাহলে এই 60কে অর্ধেক করলে পাবো 30। তাহলে 60 এবং 30 মিলে 90 হয়। তাহলে এই 60 ডিগ্রিকে অর্ধেক করব। অর্ধেক করলে এদিককার 60 আর এদিক থেকে 30 পেলাম। তাহলে এই 90 ডিগ্রি কোণ পেলাম। এর নাম এ। এরপরে এখানে আঁকবো 45 ডিগ্রি কোণ। তো যে কোনো একটা মাপ নিলাম, নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, যেটা সরলরেখাকে এই বিন্দুতে ছেদ করেছে। এখানে পুনরায় বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আর এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, তারপর এখানে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ, আর এখানে বসিয়ে ওই বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করবে এই বিন্দুর সাথে এই কৌণিক বিন্দু যুক্ত করলে আমরা 90 ডিগ্রি কোণ পাবো। কিন্তু এই 90 ডিগ্রি কোণকে যদি অর্ধেক করি, এখান থেকে এই পর্যন্ত হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণকে যদি হাফ করি, এভাবে হাফ করলাম, হাফ করলে যে কোণ পাবো সেটা হলো 45 ডিগ্রি। এ বি সি, এটা হলো 45 ডিগ্রি। আর পরেরটা আগে 45 ডিগ্রি কোণ এঁকে নেব। এখন এই যে 45 ডিগ্রি পেলাম, এই 45 ডিগ্রিকে আবার হাফ করব।
তো এই যে কোণটা পেলাম এ বি সি, এটা 45 ডিগ্রি, এটা 22.5 ডিগ্রি, 22.1 ডিগ্রি, কারণ 45-এর হাফ 22.5 ডিগ্রি হয়। তারপরে 60 ডিগ্রি, 30 ডিগ্রি আর 120 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত 60 ডিগ্রি আঁকবো, এখান থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি, আর এখান থেকে এই পর্যন্ত এখানে আঁকবো 120 ডিগ্রি। তো 60 ডিগ্রি আঁকার জন্য কম্পাসের যে কোনো মাপ নেব, নিয়ে এই কৌণিক বিন্দুতে বসাবো, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপে যেখানে ছেদ করলো সরলরেখাকে সেখানে বসিয়ে আর একখানে বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করবে এই ছেদ বিন্দুর সাথে এই সরলরেখার প্রান্ত বিন্দুটি যোগ করলে এটা 60 ডিগ্রি কোণ পেলাম। আর এখানে আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির জন্য কি করব, আগে 60 ডিগ্রি কোণ এঁকে নেব, তারপরে তাকে দুভাগে ভাগ করব। তাহলে 60 ডিগ্রি কোণ এঁকে নিলাম, এঁকে নিয়ে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আচ্ছা, এখানে টেনে দেওয়া যায় বা টেনে না দিলেও আমরা এখান থেকে সমদ্বিখণ্ডিত করতে পারি। এখানে একটা সরল বৃত্তচাপ আঁকলাম, আর এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করলো এই বিন্দুতে, এই বিন্দুর সাথে, অর্থাৎ এই বিন্দু দুটো যোগ করলে আমরা পেলাম 30 ডিগ্রি কোণ। আর এখানে আঁকবো 120 ডিগ্রি। তো যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ আঁকতে হবে। সরলরেখাকে যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দুতে বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকলাম, তাহলে এটা হলো 60। 60-এর পরে আবার একই মাপ নিয়ে এখানে আরেকটু বৃত্তচাপ আঁকলাম, তাহলে এটা হলো আবার 60। তাহলে 60 আর 60 120। তাহলে এই বিন্দু যোগ করে সরলরেখাকে বাড়িয়ে দিলে পেলাম 120 ডিগ্রি কোণ। তাহলে এটা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এটা 120 ডিগ্রি কোণ। আচ্ছা, তারপরে আছে 75, 105, 135। এখানে আঁকবো 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি আঁকার ক্ষেত্রে দেখে নাও 90 ডিগ্রি হিসাবটা বুঝে নিতে পারলে 75 ডিগ্রি আঁকা সোজা। এখান থেকে এটা টোটালটা 90 ডিগ্রি, এইটা 60, আর এখান থেকে এই পর্যন্ত এটা হলো 15, না এটা হলো 30। তাহলে 60 এবং 30 মিলে 90 ডিগ্রি। এখন এই 60 আর 30-এর হাফ করলে আমরা পাবো 15। তাহলে এই 60 ডিগ্রি এবং এখান থেকে 15 ডিগ্রি নিলে সেটা হলো 75 ডিগ্রি। তাহলে এই এতটুকু পার্টের সমদ্বিখণ্ডিত করে এইভাবে টেনে দিতে হবে, তাহলে এই কোণটা হবে 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি আঁকতে গেলে প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তো তার জন্য যে কোনো মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে যেভাবে 90 ডিগ্রি কোণ এঁকেছি আর কি,
এটা এম এন ও, এটা পেলাম 90°। এখন এই এতটুকু পার্টের সমদ্বিখণ্ডিত করতে হবে। এম এন ও, তাহলে এটা 75°। এরপর আঁকবো 105°। তো আবার সেই 90° হিসাব, এই পর্যন্ত 90, এই এখান থেকে এই পর্যন্ত 30, তাহলে 30-এর হাফ করলে 15 পাবো। 90 এবং 15 মিলে 105। তো এখানে প্রথম 90° কোণ এঁকে নিতে হবে। এটা 90° কোণ পেলাম। এখন এই যে 30°, একে সমান দুভাগে ভাগ করব। তাহলে এম এন ও, এই কোণটা কিন্তু 105°। এরপর আঁকতে হবে 135°। তাহলে 135° আঁকার জন্য এখান থেকে এটা 60, এখান থেকে এখানে আর 60, 60 আর 60 120, এখান থেকে এই পর্যন্ত নেব, আবার 60 180। তাহলে এই 100 যেটা পরের 60 আছে, একে যদি সমান দুভাগে ভাগ করি তাহলে পাবো 30। 60 আর 60 120 আর 30 150 হলো। এই 30-এর অর্ধেক করব, তাহলে 15 পাবো। তাহলে 120 এবং 15, এটা হবে 135°। তো যে কোনো মাপ নিয়ে এখানে প্রথম কি করতে হবে, প্রথম একটা বৃত্তচাপ আঁকতে হবে। এটা এখানে আঁকাটা ভালো হবে না, এখানে আলাদা জায়গাতে আঁকতে হবে। এই ফাঁকা জায়গাতে আঁকছি। তো যে কোনো একটা মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে বৃত্তচাপ আঁকতে হবে। তো এটা হলো 60, 60 আর 60 120, 120 এখান থেকে আর 60, এটা হলো 180। এবার এই যে 180, এই যে পরের 60টা আছে, এই 60টাকে দুভাগে ভাগ করতে হবে বা সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করলে এটা কিন্তু পেলাম আচ্ছা, এটা পেয়েছি কত, 60
60 120 আর এখানে 30, এটা হলো 150 ডিগ্রি। আর এখান থেকে এই পর্যন্ত 30, তাহলে এই 30টাকে যদি হাফ করি তাহলে এখানে 15, 60 এবং 60 120 আর এখান থেকে 15, তাহলে হলো 135 ডিগ্রি। তাহলে এই পার্টটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে এখানে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে এবং এখানে কম্পাস বসিয়ে আর একখানে বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ দুটো এখানে ছেদ করেছে, কৌণিক বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করতে হবে, যুক্ত করলে আমরা 135 ডিগ্রি কোণ পাবো। পি কিউ আর, কোণ পি কিউ আর এখানে 135 ডিগ্রি। আচ্ছা, এরপরে আঁকবো 150 ডিগ্রি। আমরা 150 ডিগ্রি কোণ অলরেডি এখানে এঁকেছি, এই বাইরের পার্টটা, বাইরে পর্যন্ত এই পুরোটা হলো 150 ডিগ্রি। তো এখানে এটা পুনরায় আঁকবো। এই যে 60টাকে দুভাগে ভাগ করব বা সমদ্বিখণ্ডিত করব। তাহলে পেলাম এখানে 60, এখানে 60 120 আর এখানে 30, তাহলে 150। কোণটার নাম পি কিউ আর 150 ডিগ্রি। এরপরে পিএলএন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ পিএল সমান এএন সমান 6 সেন্টিমিটার 6 সেমি এবং পিএন সমান এলএ সমান 5 সেমি। 3 রকম পিএলএন চতুর্ভুজ আঁকি এবং কখন পিএলএন চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে দেখি। পিএলএন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ পিএল সমান এন সমান 6 সেন্টিমিটার এবং পিএন সমান এল সমান 5 সেন্টিমিটার। 3 রকমের পিএলএন চতুর্ভুজ আঁকি, কখন পিএলএন চতুর্ভুজটি একটা আয়তাকার চিত্র হবে। তাহলে আমরা 3 রকমের আঁকতে পারি। যে প্রথম যে কোণটা আঁকবো সেটা 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বা সূক্ষ্মকোণ বা স্থূলকোণ, এই 3 রকমের আমরা আঁকতে পারি। তো প্রথমে এখানে একটা সরলরেখা নিতে হবে। তাহলে পিএল সমান এন সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। তো এক কাজ করি, এখানে প্রথমে 6 সেন্টিমিটার মাপের বাহু নিয়ে নিই একটা, আর তারপরে একটা আছে 5 সেন্টিমিটার, এখানে একটা 5 সেন্টিমিটার মাপের বাহু নিয়ে নিই। এটা 6 সেন্টিমিটার আর এটা 5 সেন্টিমিটার। তো এখন এখানে এই বাহু দুটি দিয়ে 3 রকমের চতুর্ভুজ আঁকতে হবে। তাহলে যে কোনো মাপের একটা বাহু নিয়ে নেওয়া হলো। তাহলে প্রথম ছবিটা আঁকবো এখানে সূক্ষ্মকোণ এঁকে। তো তার জন্য আমি কম্পাসের যে কোনো একটা মাপ নিলাম, নিয়ে এখানে একটা কোণ আঁকছি। এই একই মাপ নিয়ে যদি দুটো বৃত্তচাপ আঁকি তাহলে বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করে এই ছেদ বিন্দুর সাথে কৌণিক বিন্দু যোগ করলে আমরা 60 ডিগ্রি কোণ পাই। এখন এই 6 সেন্টিমিটার মাপ নিয়ে এটা নাম দিলাম পিএল নাম দিলাম, না পিএক্স নাম দিলাম, এটা এল এখনো হয়নি। তাহলে 6 সেন্টিমিটার মাপ নিয়ে পি বিন্দুতে বসিয়ে পিএক্স থেকে পিএল অংশ কেটে নেওয়া হলো, আর 5 সেন্টিমিটার মাপ নিয়ে
আচ্ছা, এটা আর একটু বাড়িয়ে দিতে হবে। পিএল, এটা ওয়াই, পিওয়াই থেকে 5 সেন্টিমিটার মাপ নিয়ে পিএলএএন, পিএন কেটে নেওয়া হলো। তারপরে এটা যেহেতু 5, তাহলে এখান থেকে উপর দিকটা 5 হবে, তো একটা বৃত্তচাপ অঙ্কন করা হলো। আর 6 সেন্টিমিটার মাপটা পুনরায় নিলাম, নিয়ে এন বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে পিএল এখানে হবে এ বিন্দু পেয়ে গেলাম। তো এল বিন্দুর সাথে এ বিন্দু যুক্ত করতে হবে, আর এন বিন্দুর সাথে এ বিন্দু যুক্ত করতে হবে। তাহলে পেয়ে গেলাম পিএল এ এন একটা চতুর্ভুজ, আর এই চতুর্ভুজটা হলো একটা সামান্তরিক যার এই কোণটা 60 ডিগ্রি। তাহলে পি এল এ এন চতুর্ভুজ অঙ্কন করা হলো, যার এই কোণটা এনপিএল সমান 60 ডিগ্রি। আচ্ছা, এবার এই মাপগুলো নিয়ে দ্বিতীয় চতুর্ভুজ আঁকবো। সেটা এই কোণটা এখানে সূক্ষ্মকোণ এঁকেছি, এখানে স্থূলকোণ আঁকবো। তাহলে সরলরেখাটা একটু ডান দিকে ঘেঁষে নিলাম, এর নাম পিএক্স। এরপরে এই যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বা মাপ নিয়ে পি বিন্দু থেকে এই পিএল অংশ কেটে নেওয়া হলো, পিএক্স সরলরেখা থেকে পিএল অংশ কেটে নেওয়া হলো। এখন এখানে যে কোণটা, এই কোণটা আমি একটু স্থূলকোণ আঁকবো। তো আমরা জানি যে 120 ডিগ্রি কোণ একটা স্থূলকোণ। যখন মাপ নিলাম, মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম প্রথমে, একই মাপ নিয়ে এটা হলো 60, আর এখানে বসিয়ে এটা হলো 120। এইভাবে যুক্ত করে 120 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখন এই বাহুটা 5 সেন্টিমিটার বলা আছে, তো এখানে 5 সেন্টিমিটার নেব। এখানে বসিয়ে উপর দিকে কেটে নিলাম 5 সেন্টিমিটার, আর এখানে বসিয়ে এখানে 5 সেন্টিমিটার কেটে নিলাম। আর পি থেকে এল পর্যন্ত যে 6 সেন্টিমিটার ছিল, এখানে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ কাটলাম, যারা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। পি এল, এটা ইজ এ, এটা এন, প্ল্যান। তো এখন এ এবং এন বিন্দু যুক্ত করতে হবে, এবং এন বিন্দু যুক্ত করলাম, আর এল এবং এ বিন্দু যুক্ত করলাম। তাহলে এখানে আরেকটা চতুর্ভুজ তৈরি হলো, তো এই চতুর্ভুজটা এটা ছিল একটা এটা সামান্তরিক ছিল, আর এখন যে চতুর্ভুজটা পেলাম এটাও একটা সামান্তরিক। আচ্ছা, এরপরে আর এক রকম ভাবে আমরা ত্রিভুজ আঁকতে পারি। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে এই কোণটাকে স্থূলকোণ নয়, সূক্ষ্মকোণ নয়, এই কোণটাকে আমি সমকোণ আঁকবো। সেক্ষেত্রে আমরা দেখি কি কেমন চতুর্ভুজ পাই। তার জন্য এখানে একটা সরল রেখা নিয়ে নিতে হবে, এর নাম দিলাম পিএক্স সরলরেখার নাম দিলাম। এখন পিএক্স থেকে এই 7 সেন্টিমিটার মাপ নিয়ে এখান থেকে পিএল অংশ কেটে নিলাম, পিএল, এটা হলো এল।
এখন এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, সুতরাং যে কোনো একটা মাপ নিয়ে এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 90 ডিগ্রি কোণ হলো। এখন তাহলে এটা পিএল পেয়ে গেছি। এখন এই প্রস্থটা আছে 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটারের মাপ নিতে হবে, মাপ নিয়ে পি বিন্দু থেকে ওপর দিকে কাটতে হবে। আর পিএল যেটা ছিল, আচ্ছা, এল বিন্দুতে বসিয়ে ওপর দিকে একটু বৃত্তচাপ আঁকা হলো, আর পি থেকে এল পর্যন্ত অর্থাৎ 6 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ অঙ্কন করা হলো, যে যারা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করলো, এর নাম পি এল এ, আর এটা হলো এন। এখন এ এন যুক্ত করলাম আর এ এল যুক্ত করা হলো। তাহলে এখন যে চতুর্ভুজটা পেলাম, এর প্রত্যেকটা কোণ সমকোণ, বিপরীত বাহুগুলো পরপর সমান। তাহলে এটা হলো আয়তক্ষেত্র, কারণ প্রতিটি কোণ 90 ডিগ্রি। আচ্ছা, বিপরীত বাহুগুলি পরপর সমান। তাহলে আয়তক্ষেত্র হওয়ার জন্য এই দুটো সত্যি যথেষ্ট। তো এখানে আছে যে চতুর্ভুজ আঁকি এবং কখন পিএলএন চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে দেখি। তাহলে আমরা যদি এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, একটা কোণ 90 ডিগ্রি আঁকি এবং সেই অনুযায়ী বাহুগুলো পরপর এঁকে দিই, এবং সেক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে পাবো এবং বিপরীত বাহুগুলো পরপর সমান হবে, সুতরাং এক্ষেত্রে আমরা আয়তক্ষেত্র পাবো। চাঁদের কাছে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। তাহলে এখানে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করতে গেলে আমাদের কেবল একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলেই যথেষ্ট, আমরা বর্গাকার চিত্র অঙ্কন করতে পারি। তাহলে এখানে লিখতে হবে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য জানতে হবে। আচ্ছা, 5 আছে একটি নির্দিষ্ট সামন্ত্রিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। তাহলে একটি নির্দিষ্ট সামন্ত্রিক আঁকতে গেলে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানতে হবে এবং তাদের মধ্যবর্তী কোণ জানতে হবে। তাহলে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও তাদের মধ্যবর্তী কোণের মান জানা দরকার। ছয় দাগে আছে একটি বর্গাকার চিত্র DEAR আঁকি, যার DE সমান 5.6 সেন্টিমিটার। তাহলে 6 দাগ, তাহলে 5.6 সেন্টিমিটার একটা বাহু নিতে হবে, যার নাম সরলরেখা নিতে হবে, যেটা হলো DE। তাহলে এই পর্যন্ত 1 2 3 4 5, এই 5 পয়েন্ট ছোট 6 ঘর, 1 2 3 4 5 6 এই পর্যন্ত। এটা হলো 5.6 সেন্টিমিটার একটা বাহু, 5.6 সেমি, এর নাম হলো DE। এখন আমাকে একটা বর্গাকার চিত্র আঁকতে হবে, যেটা DEAR নাম। তো বর্গাকার চিত্র আঁকতে গেলে প্রথমে এখানে যে কোনো মাপের একটা বাহু নিয়ে নিতে হবে,
যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। তো যেহেতু চতুর্ভুজটা এরকম আঁকবো, ডি ই এ আর এরকম বর্গক্ষেত্র আঁকবো, তাহলে এখানে হলো ডি, আর এই প্রান্তে দিলাম এক্স, এক্স নাম দিলাম। এখন যেহেতু এটা বর্গক্ষেত্র, সুতরাং এর প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি করে বা সমকোণ করে, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5.6 সেন্টিমিটার। তো প্রথমে কাজ হবে ডি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেওয়া। তাহলে যে কোনো একটা মাপ নেব, যে কোনো একটা মাপ নিয়ে এখানে 90 ডিগ্রি কোণ এঁকে নেব। তাহলে হলো এটা 90 ডিগ্রি কোণ। এখন এই ডিই সরলরেখা, ডিই বাহু সমান মাপের বা ডিই বাহু 5.6 মাপ নিয়ে ডি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে একটা কেটে নিতে হবে। এর নাম দিতে হবে ডিই, ই নাম দিলাম। আচ্ছা, শেষ প্রান্তের নাম দিলাম ওয়াই, এবং ডি বিন্দুতে বসিয়ে এই ডিওয়াই থেকে একটা কেটে নিতে হবে একটা অংশ। তাহলে ডিওয়াই থেকে কাটলাম। তারপরে এখানে ডিই এ আর, এটা আর আর বিন্দু, আর ওয়াই বিন্দুটাই উপরের দিকে। তারপর আর তে বসিয়ে মাপ একই রেখেছি, মাপ একই রেখে একটা বৃত্তচাপ আঁকলাম, এবং ই বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকা হলো, যারা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করলো। এই বিন্দুটা হলো এ বিন্দু। এখন আর এবং এ বিন্দু যুক্ত করতে হবে। তারপরে আর ই এবং এ বিন্দু যুক্ত করতে হবে। তাহলে ডি ই এ আর একটি বর্গক্ষেত্র বা বর্গাকার চিত্র অঙ্কন করা হলো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5.6 সেন্টিমিটার বা সেমি। এরপরে 7, সাথে আছে একটি আয়তাকার চিত্র বিইএসটি আঁকি, যার বি সমান 6 সেমি এবং এস সমান 4.8 সেমি। তো ছবিটা এখানে এঁকে নিই। এটা মনে করি আয়তাকার চিত্র বিইএসটি। এখানে দেওয়া আছে বি সমান 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার দেওয়া আছে। তারপরে ইএস এটা দেওয়া আছে 4.8 সেন্টিমিটার। তাহলে প্রথম 6 সেন্টিমিটার এবং 4.8 সেন্টিমিটার মাপের দুখানা সরল রেখা এখানে নিতে হবে। আর একটা 4.8, এটা 4, 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত। এটা 6 সেন্টিমিটার আর এটা 4.8 সেমি। এটার নাম বিই, আর এটার নাম ইএস। তাহলে প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে। এখানে যে কোনো মাপের সরল রেখা নিয়ে নিলাম, নাম দিলাম বি, এখানে এক্স। এরপরে বি বিন্দুতে এখানে 90 ডিগ্রি কোণ আঁকবো।
এখানে নাম দিলাম ওয়াই। এরপরে বিই এর মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে বিএক্স থেকে বিই অংশ কেটে নেওয়া হলো। তারপরে ইএস এর মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে বিওয়াই থেকে বিইএসটি, এটা বিটি অংশ কেটে নেওয়া হলো। এখন এই মাপটা নেওয়া আছে আমার এই বিটি, তাহলে ই বিন্দুতে বসাই, বসিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকবো, আর এই 6 সেন্টিমিটার মাপ নিয়ে টি বিন্দুতে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। ও এটা ঘুরে গেল। যাই হোক, এই ছোট বাহুটার মাপ নিয়ে ইতে বসিয়ে একটা বৃত্তচাপ এখানে আঁকতে হবে, আর বড় বাহুটার মাপ নিয়ে একটা বৃত্তচাপ এখানে আঁকতে হবে। তাহলে ছেদ বিন্দুটা হলো এটা, এখানে গোল করে দিলাম বোঝার জন্য। তাহলে বিইএস, এটা হলো এস বিন্দু। এখন এস এবং ই যুক্ত করা হলো, এস এবং ই যুক্ত করলাম, এবং এস ও টি যুক্ত করা হলো, এস ও টি যুক্ত করা হলো। তাহলে আমি বিইএসটি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো, যার দৈর্ঘ্য 6 সেমি ও প্রস্থ 4.8 সেমি। এরপরে 8 আছে একটি রম্বস এইচওএমই আঁকি, যার এইচওএম 60 ডিগ্রি, এইচও সমান 6 সেন্টিমিটার। এখানে মোটামুটি একটা রম্বস শিখে নেব। এটা হলো এইচ ও এম ই, এইচওএমই। তাহলে এখানে রম্বস আঁকবো যেটা হলো এইচওএমই। তারপরে এখানে দেওয়া আছে এইচওএম কোণ, এইচওএম অর্থাৎ এই কোণটা, এখানে আমি বরং এইচটা এখানে দিই, এইচওএম ই, এইচওএম এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা হবে 60 ডিগ্রি, আর এইচও বাহুটা 6 সেন্টিমিটার, এইচও এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এখন রম্বসটা আঁকতে হবে। তো রম্বসের আমরা জানি যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা যখন 6 সেন্টিমিটার, এটাও 6, এটাও 6, আর এটাও 6, আর এখানে কোণটা আঁকতে হবে 60 ডিগ্রি কোণ। তো প্রথমেই যেটা করতে হবে, এখানে 6 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিতে হবে। এখানে এই পর্যন্ত 6, একটা সরলরেখা নিয়ে নিলাম 6 সেমি, আর এর নাম দেওয়া আছে এইচও। এরপরে কি করতে হবে, যে কোনো মাপের যেন 6 থেকে বড় হয়, যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। এখানে ও নাম আছে, সরলরেখার নাম দিলাম ও এক্স। এরপরে এই 60 ডিগ্রি কোণ এখানে এঁকে নেব। তাহলে 60 ডিগ্রি কোণ আমরা আঁকতে জানি। যে কোনো মাপ নিয়ে এখানে বৃত্তচাপ আঁকতে হবে, এবং মাপটা চেঞ্জ না করে এখান থেকে ওই একই বৃত্তচাপের উপর আরেকখানে বৃত্তচাপ আঁকতে হবে। তারা পরস্পরকে যেখানে ছেদ করবে, এই ছেদবিন্দুর সাথে এই সরলরেখার প্রান্ত বিন্দু এভাবে যুক্ত করব। যুক্ত করলে আমরা 60 ডিগ্রি কোণ পাবো। এটা হলো 60 ডিগ্রি কোণ। এখানে নাম দিলাম ওয়াই। এরপরে এই 6 সেন্টিমিটার মাপ নিলাম এইচও। আচ্ছা, 6 সেন্টিমিটার মাপ নিয়ে
ও বিন্দুতে বসিয়ে ও এক্স থেকে কেটে নিলাম, এই জায়গাটার নাম হলো এইচ এম, এই ও এম ও এম অংশ কেটে নিলাম। আচ্ছা, যেহেতু মাপ পাল্টাবো না, এটা রম্বস, সেই জন্য ও বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে এই ও ওয়াই থেকে কেটে নিলাম, এই এর নাম হলো এইচ। তো মাপ চেঞ্জ করব না, একই মাপ রেখে এম বিন্দুতে বসিয়ে এখানে একটা সরল বৃত্তচাপ আঁকলাম, আর এইচ বিন্দুতে বসিয়ে এখানে আর একখানে বৃত্তচাপ আঁকলাম। তাহলে এই বৃত্তচাপ দুটি অবশ্যই পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে। তো এই ছেদ বিন্দুর নাম এটা হলো ই নাম দিলাম। এখন এইচ ই যুক্ত করতে হবে আর এম ই যুক্ত করতে হবে। তো এইচ ও এম ই রম্বস অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও একটি কোণের পরিমাপ সমান 60 ডিগ্রি। একটি কোণের পরিমাপ না লিখে সূক্ষ্ম কোণ দুটির পরিমাপ লিখি এখানে, ও সূক্ষ্ম কোণ দুটির পরিমাপ 60 ডিগ্রি। এরপরে 9 দাগে আছে একটি আরওএডি রম্বস আঁকি যার আর এ সমান 8 সেন্টিমিটার ও ওডি সমান 6 সেন্টিমিটার। তাহলে আরওএডি একটা রম্বস আঁকতে হবে। নয় দাগ। তো মোটামুটি এখানে একটা হাতে এঁকে নিই, আরওএডি, আর ও এ ডি রম্বস আঁকলাম। তো এখানে আর এ 8 সেন্টিমিটার, এটা আর এ, এটা 8 সেন্টিমিটার দেওয়া আছে। তারপরে ওডি, এটা হলো ওডি, এটা 6 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, তারপরে রম্বসটা আঁকতে হবে। তো আমরা জানি যে রম্বসের কোণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এখানে প্রথম আমাকে দুটো কর্ণ এঁকে নিতে হবে যারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তার জন্য এখানে যে কোনো মাপের একটা সরলরেখা অংশ নিয়ে নিতে হবে। তার আগে, এটা নেওয়ার আগে যেটা করতে হবে কি, যে একটি রম্বস আরওএডি, হ্যাঁ আর এ, এটা 8 সেন্টিমিটার মাপের বাহু, এই পর্যন্ত 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিতে হবে আর 6 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা এখানে নিয়ে নিতে হবে। তো যেটা ছিল 8 সেন্টিমিটার ওটা আর এ, এটা 8 সেমি, আর একটা ওডি, এটা 6 সেমি, 8 সেমি আর 6 সেমি। এখন আচ্ছা, এখন যে এই সরলরেখাটা নেব এটা যেন অবশ্যই এই 8 সেন্টিমিটার অপেক্ষা বড় হয়। তো আমি কত সেন্টিমিটার নিয়েছি দেখে নিই, আমি একটু বড় নিয়েছি, আর একটু বড় নিয়ে নিই, এটা 11 সেন্টিমিটার মতো নিয়ে নিলাম। এখন এর মোটামুটি মাঝখান, যেহেতু এটা 11 সেন্টিমিটার, 5.5 এর মোটামুটি মাঝখান এখানে, তাহলে এই এর মাঝখানে একটা, এর নাম দিলাম এক্স ওয়াই। এবার মোটামুটি একটা মাঝখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, বা মাঝখান না করে আমি অন্যভাবেও করতে পারি, যে এখানে মাঝখানটা এইভাবে চিহ্নিত না করে এর প্রথমে কি করব, প্রথমে আর এ মাপ নিয়ে, আচ্ছা তাহলে এখানে এক্স নয় বরং এখানে আর দিই, আর
তাহলে আর বিন্দুতে কম্পাস বসিয়ে এই 8 সেমি মাপ নিয়ে আর এ পেয়ে গেলাম, এখানে এ পেলাম। এখন এই যে আর এখানে লম্ব এবং সমদ্বিখণ্ড একটা এঁকে নেব, যেটা হচ্ছে আর একটা কর্ণ। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক আঁকার জন্য এই আর এর অর্ধেক, এই বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ অর্ধেকের বেশি মাপ নিয়ে, এই মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিলাম। মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ এখানে বসিয়ে তাহলে উপর নিচে এইভাবে দুটো বৃত্তচাপ আঁকা হলো, যারা পরস্পরকে এখানে আর এখানে ছেদ করেছে। তাহলে এই বিন্দু দুটো যদি যোগ করা হয়, বিন্দু দুটো যোগ করলাম, তো এটাকে এক্স দিই, এটা ওয়াই, এটা জেড, এটা জেড নাম দিলাম। তো একটা কর্ণ আমরা পেয়ে গেছি আর এখন আমাদের পাওয়ার দরকার আছে, আর এ পেয়েছি, ডি বিন্দু পাওয়ার দরকার এবং ও বিন্দু পাওয়ার দরকার। তো আমরা জানি যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে 8 সেন্টিমিটার কর্ণটা পেয়েছি। এখন 6 সেন্টিমিটার যে কর্ণটা আছে সেটা এই সরলরেখা থেকে নিতে হবে। তো মাঝখান থেকে উপরের দিকে 3 আর নিচের দিকে 3, মোট 6। তাহলে এই স্কেল দিয়ে এখানে 3 সেন্টিমিটার কত দূর আসছে সেটা দেখে নিতে হবে। এখানে মোটামুটি এই পর্যন্ত 3 সেন্টিমিটার আসছে। তাহলে এখান থেকে এই 3 সেন্টিমিটার পর্যন্ত কম্পাস দিয়ে মাপ নেব, নিয়ে মাঝখানে বিন্দুটার নাম দিই ও নাম দিলাম। ও বিন্দুতে কম্পাস বসিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকতে হবে, ঠিক একই জায়গায় কম্পাস বসিয়ে নিচে আর একখানা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে যারা এই নিচের যে বিন্দুটা আছে, এটা এই বিন্দুটা ও, তাহলে এটা পি ডি, পি। আর উপরে যে বৃত্তচাপ আছে এই বৃত্তচাপটির নাম ডি, যেখানে ছেদ করেছে এর নাম ডি। তাহলে এখন আর ডি যুক্ত করব, তারপরে আর ও যুক্ত করব, ডি এ যুক্ত করতে হবে এবং ও এ যুক্ত করতে হবে। তাহলে আর ও এডি একটা রম্বস পেয়ে গেলাম। আর ও এডি রম্বস অঙ্কন করা হলো। যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেন্টিমিটার। তাহলে এটা হলো 9 দাগ। এরপরে 10। 10 আছে একটি সমান্তরিক জিও এলডি আঁকি, যার জিও সমান 7 সেন্টিমিটার, ওএল সমান 5.8 সেন্টিমিটার এবং জিএল এটা সমান 5.8 সেন্টিমিটার। তাহলে যে মাপের বাহুগুলো দেওয়া আছে, যে সরল রেখাগুলো আগে এঁকে নিতে হবে। প্রথমটা জিও 7 সেন্টিমিটার, এটা 7, এটা ইজ জিও। তারপরে আছে ওএল 5.8 সেন্টিমিটার, 5.8 এই পর্যন্ত। ওএল এটা 5.8 সেমি। তারপরে আছে জিএল 5.8 সেন্টিমিটার। এটা জিএল 5.8 সেমি, জিএল 5.8 সেমি। তো সামান্তরিক আঁকতে হবে। সামান্তরিক মোটামুটি এরকম,
জি ও এ এল, জি ও অর্থাৎ এটা দেওয়া আছে 7 সেন্টিমিটার, ও এল এটা দেওয়া আছে 5.8, আর জিএল এটা দেওয়া আছে। তাহলে এটা জিও, এটা 7 সেমি, তারপরে ওএল এটা দেওয়া আছে 5.8 সেমি, আর এটাও 5.8 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে প্রথমে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এরকম একটা ত্রিভুজ এঁকে নেব যার বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে জিওএল ত্রিভুজটা প্রথমে এঁকে নেব। তো তার জন্য যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে। এই সরলরেখাটা যেন এই 7 সেন্টিমিটার অপেক্ষা বড় হয়, আমি বেশ 11 সেন্টিমিটারের মতো নিয়ে নিয়েছি। তো এখানে নাম দিলাম জি, আর এখানে নাম দিলাম এক্স। এখন এই যে জিও বাহু সমান করে জি পর্যন্ত বসিয়ে এই জিএক্স থেকে জিও অংশ কেটে নেওয়া হলো, জিও। এরপরে যেহেতু আমাকে এই ত্রিভুজ রেখার অংশটা আঁকতে হবে, তাহলে 5.8 সেন্টিমিটার মাপ নিলাম। এই যে জি এলটা এখানে, তাহলে জিতে বসিয়ে আমি এখানে এল খোঁজার চেষ্টা করছি, এল বিন্দুটা কোথায় আছে। তো একটা বড় সাইজের বৃত্তচাপ এঁকে নেব, আর ওএল যেটা আছে একই মাপ, তাহলে ও বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটা হচ্ছে জিও এল, এই বিন্দুটা এল। তো এই পর্যন্ত করলে কি হবে, এই পর্যন্ত করলে আমরা ত্রিভুজটাকে আঁকতে পেরেছি, এখনো সামান্তরিক আঁকতে পারিনি। তাহলে এই পর্যন্ত হলো ত্রিভুজটা আঁকা হলো। এবার যেটা করতে হবে, যেহেতু এটা সামান্তরিক, তো এই বাহু সমান্তরাল করে এখানে একটা সরলরেখা আঁকতে হবে। তো সমান্তরাল সরলরেখা আঁকতে গেলে এই কোণের সমান করে এখানে একটা কোণ এঁকে নেব, বা আরেকটা ভাবে করা যায় যে এই একান্তর কোণের সমান করে এখানে একটা একান্তর কোণও আঁকতে পারি। তো এই কোণটা এখানে আঁকলে হবে, আবার যদি এই কোণটা আঁকি তাহলে এই সরলরেখার গায়ে আঁকতে হবে। তো যে কোনো একটা করা যায়। তো আমি বরং এটাই করি, এই জি বিন্দুতে যে কোণটা আছে এর সমান করে একটা অনুরূপ কোণ ও বিন্দুতে আঁকবো। তাহলে এর সমান করে একটা কোণ ও বিন্দুতে আঁকলাম। তাহলে এখানে একটা সরলরেখা এঁকে নিলাম, যেটা কিনা ওই জিএল সরলরেখা সমান্তরাল হবে, কারণ আমি এই অনুরূপ কোণের সমান করে এখানে অনুরূপ কোণ এঁকেছি। তাহলে এই সরলরেখা আর এই সরলরেখা সমান্তরাল। আমরা যেহেতু সামান্তরিক আঁকছি, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল করে এঁকেছি বিপরীত বাহু, তাহলে এখান থেকে সামান্তরিক তৈরি হবে। এবার এই যে বাহুর মাপ আছে, এই মাপ নিয়ে ঠিক এখানে বাহু এঁকে নেব, নিয়ে এটা যোগ করলে সামান্তরিক পাবো। তো জি থেকে এল পর্যন্ত মাপ নিলাম, যেটা 5.8 ছিল। ও বিন্দুতে বসিয়ে এই যে ওয়াই ছিল, ও ওয়াই থেকে কেটে নিলাম জিও ও এ অংশ কেটে নিলাম। এখন ও এবং এ এবং এল যুক্ত করতে হবে। এ এবং এল যুক্ত করলে পেলাম জি ও এ এল সামান্তরিক। তাহলে জি ও এ এল সামান্তরিক অঙ্কন করা হলো।
তাহলে পাশের লেখাটা অবশ্যই লিখতে হবে, কারণ আমি যে আঁকাটা বুঝে এঁকেছি এবং আঁকার পরেও বুঝতে পেরেছি, এই লেখাটা দেখে সেটা প্রমাণ হবে। ও তাহলে এটা ছিল জিও এলডি। এবার ঠিক আছে, জিও এলডি। 11 আছে এবিসিডি একটি আয়তক্ষেত্র এসি সমান 5 সেন্টিমিটার হলে বিডি এর দৈর্ঘ্য কত হবে লিখি। তাহলে এখানে এবিসিডি আয়তক্ষেত্র দেওয়া আছে, এ বি সি ডি আয়তক্ষেত্র, এসি এটা 5 সেন্টিমিটার আছে। এখন বিডি এর মান বের করতে হবে। তো এখানে লিখে নিতে হবে যে আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর সমান হয়। আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর সমান হয়, সুতরাং এসি সমান বিডি সমান 5 সেন্টিমিটার। অতএব এখানে বিডি সমান 5 সেন্টিমিটার। যাক, এটা 11 হলো। এবার 2 আছে পিকিউ আর এস একটি বর্গক্ষেত্র, পিআর এবং কিউএস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করে, পিআর সমান 5 সেন্টিমিটার হলে কিউ ও এর দৈর্ঘ্য কত হবে লিখি। এরপরে 11.2 এখানে পিকিউআরএস একটি বর্গক্ষেত্র বলা আছে, তো এখানে বর্গক্ষেত্র এঁকে নিতে হবে। পি কিউ আর এস বর্গক্ষেত্র, পিআর এবং কিউএস ও বিন্দুতে ছেদ করেছে। এটা পিআর কর্ণ আর কিউএস কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তারপর বলা আছে পিআর সমান 5 সেন্টিমিটার হলে কিউ ও এর মান কত। পিআর এটা 5 সেন্টিমিটার, কিউ ও সমান কত এটা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে পিআর এবং আচ্ছা কিউও বের করতে গেলে আমাকে আগে কিউএস জানতে হবে। কিউএস পুরোটা জানলে কিউওটা তার অর্ধেক হয়। তাহলে বর্গক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত, বর্গক্ষেত্রে কর্ণ দুটি দৈর্ঘ্য পরস্পর সমান হয়, অর্থাৎ পিআর যত হবে কিউএস তত হবে। সেটা প্রথমে লিখে নিই। তাহলে লিখতে হবে আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর সমান হয়, অর্থাৎ পিআর সমান কিউএস। আবার পিআর সমান 5 সেন্টিমিটার, অতএব কিউএস সমান 5 সেমি। আচ্ছা, তারপরে কিউও জানতে হবে। তাহলে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব ও
কিউ ও যেটা আছে কিউ ও সমান এই কিউএস এর হাফ অফ কিউএস সমান হাফ অফ কিউএস যেটা আছে কিউএস এটা হলো 5 সেন্টিমিটার, তাহলে 5-এর হাফ সেটা হবে 2.5 বা 5কে 2 দিয়ে ভাগ করলে 2 2 × 4 1, তাহলে সমান 2 পূর্ণ 1/2 সেমি, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2.5 সেমি। তো কিউ ও সমান 2 পূর্ণ 1/2 সেমি বা 2.5 সেমি। তারপরে আছে এবিসিডি সমান্তরিকের কোণ এবিসি সমান 60 ডিগ্রি, কোণ এডিসি এর মান কত হবে লিখি। তো প্রথমে একটা সামান্তরিক এঁকে নেব, এখানে প্রথমে একটা সামান্তরিক এঁকে নিলাম, সামান্তরিকের নাম এবিসিডি, বি কোণটা তার মধ্যে 60 ডিগ্রি আছে, তাহলে এই কোণটা যেন 60 ডিগ্রি হয় সেভাবে নাম দেব, এ বি সি ডি, এই কোণটা বলা আছে 60 ডিগ্রি। কোণ এডিসি এর মান কত হবে লিখি। এডিসি এই কোণটা বের করতে হবে, তাহলে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয় এটাও কিন্তু 60 ডিগ্রি হবে, তাহলে সেটাই লিখব যে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, অতএব কোণ এবিসি সমান কোণ এডিসি, এবিসি আর এডিসি পরস্পর সমান, আবার কোণ এবিসি সমান 60 ডিগ্রি, অতএব কোণ এডিসি এটা সমানও 60 ডিগ্রি হবে, তাহলে কোণ এডিসি এর মান 60 ডিগ্রি হলো। তারপরে এবিসিডি রম্বসের এসি ও বিডি কোণ দুটি পরস্পর বিন্দুতে ছেদ করেছে, এ ও বি কোণ এর মান লিখি। 11/4, তো এখানে রম্বস আঁকতে হবে এবিসিডি। তাহলে আমরা জানি যে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়, আর রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে প্রথমে একটা রম্বস এঁকে নিই, তো নামটা এখান থেকে শুরু করব না এখান থেকে শুরু করব সেটা জানার জন্য আমাকে অঙ্কটা পড়তে হবে। এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটি অবিন্দুতে ছেদ করেছে, এ ও বি কোণের মান কত। আচ্ছা, তাহলে এখানে যেখান থেকে ইচ্ছা নাম দিলে চলবে, এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি, এখানে দিলাম ডি। এসি আর বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করলো। এখন কোণ এ ও বি এর মান কত হবে, এ ও বি এই কোণটার মান কত হবে সেটা বলতে হবে। তো আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব এই কোণটা কোণ এ ও বি এটা সমান 90 ডিগ্রি। তারপরে এখানে আছে 5, একটি বর্গক্ষেত্র সর্বদা রম্বস, কিন্তু রম্বস সর্বদা বর্গক্ষেত্র নয়।
এখানে শূন্যস্থানে হবে বর্গক্ষেত্র, এটা হলো 11/5, শূন্যস্থানে হবে শূন্যস্থানে বর্গক্ষেত্র হবে। তারপরে আছে একটি বর্গক্ষেত্র সর্বদা ড্যাশ কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদা ড্যাশ নয়। একটি বর্গক্ষেত্র সর্বদা আয়তক্ষেত্র কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদা বর্গক্ষেত্র নয়। তাহলে প্রথম যেটা আছে এখানে বর্গক্ষেত্র সর্বদা আয়তক্ষেত্র, প্রথমটিতে হবে আয়তক্ষেত্র, আর পরের যে শূন্যস্থানটা আছে আয়তক্ষেত্র সর্বদা বর্গক্ষেত্র নয়, এখানে হবে বর্গক্ষেত্র। তাহলে এখানে দেখো যে একটি বর্গক্ষেত্র সর্বদা আয়তক্ষেত্র কেন? আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সব পরস্পর সমান হয়, বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, সেই জন্য বর্গক্ষেত্রগুলো সবসময় আয়তক্ষেত্র হয়। কিন্তু আয়তক্ষেত্র সর্বদা বর্গক্ষেত্র নয় কেন? কারণ আমরা জানি বর্গক্ষেত্র হতে গেলে তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, কিন্তু আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান নয়, সেই জন্য আয়তক্ষেত্র কিন্তু সবসময় বর্গক্ষেত্র হয় না। আর এখানে ছিল একটি বর্গক্ষেত্র সর্বদা রম্বস কিন্তু রম্বস সর্বদা বর্গক্ষেত্র নয় কেন? তাহলে বর্গক্ষেত্র কেন রম্বস সেটা আগে বলা যাক। যে রম্বস হতে গেলে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে চতুর্ভুজের, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই একটা বর্গক্ষেত্র সবসময় রম্বস। কিন্তু রম্বস সর্বদা বর্গক্ষেত্র নয়, তার কারণ বর্গক্ষেত্র হতে গেলে প্রত্যেকটা কোণ সমকোণ হতে হবে, কিন্তু রম্বসের প্রত্যেকটা কোণ যেহেতু সমকোণ নয়, সেই জন্য কিন্তু রম্বস সবসময় বর্গক্ষেত্র হয় না। কখনো বর্গক্ষেত্র হতে পারে, আবার নাও হতে পারে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।